রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পাতন এবং ঊর্ধ্বপাতন সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। তো বন্ধুরা, পাতন সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে দুটি বিষয় সম্পর্কে জানতে হবে, আর সেই দুটি বিষয় হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন। তো বন্ধুরা, বাষ্পীভবন কি? কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করা হলে যদি সেই তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তবে তাকে আমরা বলি বাষ্পীভবন। যেমন সমুদ্রের পানি সূর্যের তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়, এটি হয় মূলত বাষ্পীভবন প্রক্রিয়া। আর ঘনীভবন কি? বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে অর্থাৎ ঠান্ডা করার মাধ্যমে পুনরায় আবার তরলে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলবো ঘনীভবন। আর পাতন হয় এই বাষ্পীভবন এবং ঘনীভবনের সমন্বয়ে। তো বন্ধুরা, তাহলে আমরা এবার জানবো পাতন কি। যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্প পরিণত করা হয় এবং উক্ত বাষ্পকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে আবার তরলে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলব পাতন। অর্থাৎ পাতনের মধ্যে তরলকে তাপ দিয়ে বাষ্প পরিণত করব, এটি হচ্ছে বাষ্পীভবন অংশ, এবং সেই বাষ্পকে পুনরায় শীতল করে আবার তরলে পরিণত করব, এটি হচ্ছে ঘনীভবন। আর এই বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুটি বিষয়ের সমন্বয়ে তৈরি হয় পাতন। তো বন্ধুরা, সমুদ্রের পানিতে সূর্যের তাপ যখন পড়ে তখন সমুদ্রের পানি বাষ্প পরিণত হয়, এটি মূলত বাষ্পীভবন। এবং সেই বাষ্প অর্থাৎ মেঘ বায়ুমণ্ডলের তাপ ছেড়ে দিয়ে পুনরায় শীতল হয় অর্থাৎ ঠান্ডা হয় আবার পুনরায় তরলে পরিণত হয়। আর সেই তরল থেকে বৃষ্টির ফোঁটা আকারে পানি এই পৃথিবী পৃষ্ঠে পতিত হয়, মানে পড়ে। আর এই বিষয়টি হয় মূলত পাতন প্রক্রিয়ার মাধ্যমে। আর পাতন প্রক্রিয়ায় আমরা যে তরলটা পেয়ে থাকি তাকে আমরা পাতিত তরল বলি। আর যেহেতু বৃষ্টির পানি পাতন প্রক্রিয়ায় হয়ে থাকে, তাই বৃষ্টির পানিকেও আমরা পাতিত তরল বলে থাকতে পারি। তো বন্ধুরা, এবার আমরা শিখব ঊর্ধ্বপাতন সম্পর্কে। তো ঊর্ধ্বপাতন কি? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে কঠিন পদার্থটি সরাসরি বাষ্পে পরিণত হয় এবং শীতল করলে সেই বাষ্প পুনরায় আবার কঠিন পদার্থে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আমরা ঊর্ধ্বপাতন বলি। অর্থাৎ বন্ধুরা, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় একটি কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই কঠিন পদার্থটি সরাসরি বাষ্পে পরিণত হবে। আর সেই বাষ্পকে যদি আমরা শীতল করি সেটি আবার পুনরায় কঠিন পদার্থে পরিণত হবে। আর এই প্রক্রিয়াটাকে বলি আমরা ঊর্ধ্বপাতন। অর্থাৎ ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় আমরা পদার্থের একটি অবস্থা দেখতে পাচ্ছি না, আর সেই অবস্থাটি হচ্ছে তরল অবস্থা। বন্ধুরা, আমরা যদি কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করি তাহলে স্বাভাবিক অবস্থায় কঠিন পদার্থটি তরলে পরিণত হবে, আর সেই তরল পদার্থকে আবার তাপ প্রদান করতে থাকলে সেটি আবার বাষ্পে পরিণত হবে। কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়। আবার সেই বাষ্পকে যদি আমরা শীতল করি পুনরায় আবার কঠিন পদার্থে পরিণত হয়। অর্থাৎ এই পদার্থগুলো তরল অবস্থা থাকে না। তো বন্ধুরা, এবার আমরা শিখব উদ্বায়ী পদার্থ সম্পর্কে। যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে সেই পদার্থটি তার কঠিন অবস্থা হতে সরাসরি বাষ্প বা বায়ু অবস্থায় পরিণত হয়, সেই পদার্থগুলোকে আমরা উদ্বায়ী পদার্থ বলে থাকি। পৃথিবীতে বেশ কিছু উদ্বায়ী পদার্থ রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি উদ্বায়ী পদার্থ আমার এই বোর্ডে আমি লিখে দিয়েছি, তোমরা সকলে অনুসরণ করো। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্বায়ী পদার্থ সমূহ হচ্ছে নিষাদন, যার সংকেত NH4Cl, আর এর রাসায়নিক নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। কর্পূর একটি উদ্বায়ী পদার্থ, আর কর্পূরের সংকেত হচ্ছে C10H16O। আয়োডিন একটা উদ্বায়ী পদার্থ,
এর সংকেত I2, ন্যাপথালিন একটি উদ্বায়ী পদার্থ, এর সংকেত C10 H8, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি উদ্বায়ী পদার্থ, এর সংকেত AlCl3। এছাড়াও আরো বেশ কিছু উদ্বায়ী পদার্থ রয়েছে, যেমন কঠিন কার্বন ডাই অক্সাইড, সালফার সহ আরো বেশ কিছু উদ্বায়ী পদার্থ রয়েছে। তো বন্ধুরা, এই পদার্থগুলো উদ্বায়ী পদার্থ, কারণ এই পদার্থগুলোকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এই পদার্থগুলো তার কঠিন অবস্থা হতে সরাসরি বাষ্প বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। আবার ওই গ্যাসকে যদি আমরা শীতল করি বা ঠান্ডা করি তাহলে পুনরায় তরলে পরিণত না হয় সরাসরি আবার কঠিন পদার্থে পরিণত হয়। সেজন্য এই পদার্থগুলোকে আমরা বলবো উদ্বায়ী পদার্থ। আর এই উদ্বায়ী পদার্থের কোনো তরল অবস্থা নেই, এটিতে আমি পূর্বেই বলেছি। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, উদ্বায়ী পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তার কঠিন অবস্থা হতে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, তার একটি চিত্র আমি বলে অঙ্কন করেছি, এটিও তোমরা ভালোভাবে লক্ষ্য করো। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি উদ্বায়ী পদার্থের কঠিন অবস্থা। এই অবস্থায় কণাগুলোর মধ্যকার আন্ত আকর্ষণ শক্তি অনেক বেশি, তাই কণাগুলো পরস্পর খুব ঘন সন্নিবেশিতভাবে অবস্থান করছে। আর এই কঠিন পদার্থটিকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এই কঠিন পদার্থটি সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয়, অর্থাৎ কণাগুলো খুব মুক্তভাবে বিচরণ করে। আর যেহেতু এটি উদ্বায়ী পদার্থ, তাই সেই উদ্বায়ী পদার্থটিকে যখন আমরা তাপ প্রয়োগ করেছি তখন সেই কঠিন পদার্থটি তরল অবস্থায় পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় বা বায়ু অবস্থায় পরিণত হয়। আর এই গ্যাসীয় অবস্থাকে যদি আমরা শীতল করি অর্থাৎ ঠান্ডা করি তাহলে দেখা যাবে যে এই উদ্বায়ী পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে পুনরায় আবার কঠিন অবস্থা প্রাপ্ত হবে, অর্থাৎ এই কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন অবস্থায় রূপান্তর হবে, কিন্তু এর মধ্যে তরল অবস্থায় রূপান্তর হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা পাতন এবং উর্ধ্বপাতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আমরা পাতন প্রক্রিয়ায় দেখতে পেলাম যে কোনো তরল পদার্থকে তাপ দিলে সেটি যদি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে যদি শীতল করি আবার যদি পুনরায় তরলে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পাতন। আর এই পৃথিবীতে এমন কিছু কঠিন পদার্থ রয়েছে যাদেরকে তাপ প্রয়োগ করলে সেই কঠিন পদার্থগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় বা বায়ু অবস্থায় পরিণত হয়, সেই পদার্থগুলোকে আমরা বলবো উদ্বায়ী পদার্থ। আর এই যে কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা ঊর্ধ্বপাতন। আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই উপভোগ করেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।